আপনি কোথায় যাচ্ছেন? আমি আমি এই তো ওইদিকে যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? আমিও সামনেই যাচ্ছি। ও আচ্ছা, ওদিকে আপনার বাসা? হ্যাঁ, আমার বাসা না, মানে আমার বন্ধুর বাসাটা ওইদিকে। ও আচ্ছা, আমার বাসা 5 নম্বর সেক্টরে। আপনার বন্ধুর বাসা? সোসাইটির নাম পড়ে, আমার বন্ধুর বাসাটা ওইদিকেই। আসলে সত্যি কথা বলতে আমি আপনাকে দেখে অটোতে উঠেছিলাম। কেন আমাকে দেখে কেন? আচ্ছা, আপনি না খুব সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া, সামনে তো রাখবেন। কি ব্যাপার, আপনি নেমে গেলেন যে? আপনি তো নেমে গেলেন, তাই তো আমি নেমে গেলাম। ও আচ্ছা, তার মানে আপনি আমার পেছন পেছন ফলো করতে করতে এখানে এসেছেন? যদি বলেন সেরকমই কিছু একটা, আমি আপনাকে ফলোই করছি। আচ্ছা, আশেপাশে কোথাও বসে আমরা দুজন চা খেতে পারি না? চা কফি? না না, আজকে আর সম্ভব হবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, বাসায় যেতে হবে। আর আপনি যদি চান তাহলে আমি আপনাকে আপ্যায়ন করতে পারি। আপ্যায়ন মানে বুঝলাম না। মানে আপনি যেহেতু আমার এই বাড়ি পর্যন্ত চলেই এসেছেন, তো আমি আপনাকে 1 কাপ চা করে তো খাওয়াতেই পারি। তার মানে আপনার বাড়িতে কি কেউ নেই? না, বাসায় কেউ নেই। এমন সুযোগ তো হাতছাড়া করা উচিত হবে না। ঠিক আছে, চলুন তাহলে যাই। সাথে পানি দিয়ে যাও। কি ব্যাপার, আপনি ওকে দেখে ভয় পেয়ে গেলেন কেন? ছিলেন নাকি আপনি? না না, চিনবো কোথায়? ভয় পাইনি তো, আমি কোনো ভয় পাইনি। বাই দ্য ওয়ে, আপনি আসলে কে? ভালো প্রশ্ন করেছেন। কেন, আপনি দরজা দিয়ে ঢোকার সময় নেম প্লেটটা একটু খেয়াল করেননি? না, আমি তো দেখিনি। আমি হচ্ছি পুলিশ অফিসার আফরিন আপু। কি? পুলিশ পুলিশ অফিসার? হ্যাঁ, এই মেয়েটি তোর নামে অভিযোগ করেছিল তুই নাকি ওকে রাস্তাঘাটে বিরক্ত করিস, তাই তোকে হাতে নাতে ধরার জন্য আমি এই নাটকটা করেছি। দাঁড়া, পালিয়ে কোথায় যাবি? তোকে তো আমি আগেই বলেছি যে তোকে বাসায় এনে আপ্যায়ন করব, তোকে একটু খাতির যত্ন করি, তারপরে তো এখান থেকে যাবি। হাবিলদার, একে ধরুন। আর থানায় নিয়ে গিয়ে একে এত সুন্দরভাবে আপ্যায়ন করবেন যাতে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাতেও দুবার ভাবে। ম্যাডাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আর কখনো এরকম করবো না ম্যাডাম। ম্যাডাম নিয়ে যান। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। না না, এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, এটা তো আমার দায়িত্ব, আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি। আর হ্যাঁ, কখনো কোনো ছেলেকে দেখলে ভয় পাবেন না, কারণ আপনি যত ভয় পাবেন তারা আপনাকে তত বেশি বিরক্ত করবে। ঠিক আছে। স্ট্রং থাকবেন। টেক কেয়ার। মামা, একটা দুধ চা। স্বর্ণের চেন, তার মানে ওই কাপের মধ্যে স্বর্ণের চেনটা পড়ছে, আর মামা তো টেরই পায় না। ভালোই হয়েছে। এই যা পারলাম আমরা একটা গরম গরম চা। এই মিয়া, চা আমার আগে দিবি, চা ম্যাডাম লাগে স্কেল লিগা। চা আমি আগে অর্ডার দিছি না। ও, আমি তো ভুল করে এলাইছি। ভাইজান, আপনি তো আগে চা চাইছিলেন। ম্যাডাম, চাটা দেন, ভাইজানে দে। কি বলছেন মামা? এই চা তো আমার, মানে আপনি আমাকে দিলেন, আমি ওনাকে কেন দিব? এই ম্যাডাম, চা আমি আগে অর্ডার দিছি, চা আমি আগে খাবো। আর আমার তাড়াতাড়ি খাইতে বসা, আমার যাইতে বাকি যায়। চা আমার দেন। এই দাদা, কি দেখছো? চা দে আমারে। ভাইয়া, মানে হয়েছে কি, দেখতেছেন তো আজকে অনেক ঠান্ডা পড়েছে, আর আমার গলায় না প্রচুর ব্যথা, এই চাটা আমারই খেতে হবে। আপনি অন্য একটা চা নেন, মামা আপনাকে এক্ষুনি বানিয়ে দেবে। আচ্ছা ভাইজান, যেহেতু আপার গলায় সমস্যা, আপনি একটা কাজ করেন, একটু সময় দেন, আপনারা ভালো করে দুধ দিয়ে আমি একটা চা বানাই দিতেছি, একদম সময়ই লাগবে না। এইটা আপাই খাবে। এই, তুই আমার চিনিস না? আমি কে? আমি হচ্ছে এলাকার নেতা, আর আমারে পরে চা দিবি না, চা ম্যাডাম রে পরে দিবি। আমি প্রত্যেক দিন এই দোকানে চা খাই, সবার আগে আমার আগে চা দিবি। আচ্ছা মামা, 1 কাপ চায়ের দাম কত আপনার? এই 1 কাপ চায়ের দাম তো 10 টাকা। 1 কাপ তো 10 টাকা তো? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 1 কাপ চা 100 টাকা দিব, এই চাটা আমি খাবো। তুই কি ভুলে গেছোস? এই দোকানদায় যাই বয় থেকে আমি বয় দিছি তোরে, আর তুই আমারে পরে চা দিতে যাস, তাই না? দাঁড়ান ভাইজান, দেখতেছি। আপা দেখেন, আপনার লাগি আমি কি একটা ঝামেলার মধ্যে পড়লাম। এই যে ভাইজানে কষ্ট করে আমার দোকানটা দিয়ে দিয়েছে, আর ভাইজানের যদি চাটা না দেয়, হ্যাঁ তো হ্যাঁ, এই দোকানটা উঠাই দেবে। আপনি একটা কাজ করেন, চাটা দেন, হ্যাঁ দিয়ে দিই, আমরা একটা বানাই দিতে আসি। এই চা নিয়ে এত কিছু না, আর আমার ইগোতে যখন একবার লেগে যায় ওই জিনিসটা তো আমি নিয়েছেন, এই চা এখন আমি খাবো, বাস, আর কোনো কথা হবে না। মামা, আপনাকে আমি কি বলেছিলাম, এই 1 কাপ চার জন্য আমি কত দিব? 100, তাই না? আমি আপনাকে এই চার জন্য 5000 টাকা দিব। 5000 টাকা দিব?
তার মানে আরো কিছু টাকা খসায় নি। ঠিক আছে, যেহেতু এই চাঁদা নিয়ে অনেক ঝামেলা চলতেছে, আপনি একটা কাজ করেন, আমি ভাইজানের বুঝবো না, আপনি এই চাঁদার লেগে আমরা 10,000 টাকা দেন, চাঁদা আপনার দিয়ে দিন। এক কাপ চার দাম 10,000 টাকা, এক কাপ চা 10,000 টাকা কোন বলো দেখায়? এই দাঁড়া দাঁড়া কি দেখতেছ? আমার চা দে, না হলে কিন্তু তোর ভালো হইব না। ভাইজান আপনি একটা কাজ করেন, আজকের দিনে আপনার 10 কাপ চা বানাই দিব, মনে করেন কোট্টার দুধ ঘন করে দিয়া আপনি লকলকাই খাবেন একদম ফ্রি। এইটা আফারে দেন, আপনি কি চান না আমার একটু লাভ হোক? আমার ফ্যাটে লাথি দিয়ে লাভ আছে কোন? আচ্ছা যা, তুই যেহেতু এত করে কইতেছস, দে ম্যাডাম রাখে দে। আর আমার কিন্তু দুধ চিনি বাড়াই দিও, বুঝছস? বড় জেনে কোথাকার কি ভাবছে? হ্যাঁ, আমি 10,000 টাকা দিয়ে এক কাপ চা কিনে ঠকে গেছি। আরে বড়, তুই তো জানোসই না যে এই চায়ের মধ্যে স্বর্ণের চেইন আছে যার দাম 1,00,000 টাকা। এই যে মামা, এখানে সম্পূর্ণ 10,000 টাকা আছে আপনার এক কাপ চায়ের মূল্য। আচ্ছা আবার আপনি একটা কাজ করেন, এখানে বইয়া সুন্দর করে মজা করে চাটা খান, আমি ভাইজানের লেগে একটু চাল হইয়া। না না ভাইয়া, আসলে আমার একটু তাড়া আছে তো, আমি হেঁটে যেতে যেতে আমি চাটা খেয়ে নেবো, কেমন? আচ্ছা আচ্ছা যা, সাবধানে যাই। ভাইজান আপনার তো মাথায় বুদ্ধি পুরো করা। যাই হোক, আপনার লাগিয়ে কিন্তু এই 10,000 টাকা পাইছি। দে আমার বাগেটা আমার দে। এই লন। শোন, আমার বুদ্ধি শুনবি, আমার বুদ্ধি শুনলে তুই চায়ের দোকান না 5 স্টার দিবি বেটা। আর শোন, তুই থাক, আমি আর একটা মক্কেল ধরে নিতেছি। আচ্ছা ভাইজান, ঠিক আছে থাক। এই এক কাপ চা দাও তো। বোন তুই এখানে? দেখেন, আমি আপনার কাছে চাটা বিক্রি করবো না। আর বোন মানে কে কার বোন? আমার কোনো ভাইটাই নেই। আরে এটা তুই কি কথা বলছিস? কেমন কথা বলছিস? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর ভাই, আপন ভাই, আমি সৈকত। আর তার আগে বল তুই এখানে চা বিক্রি করছিস কেন? প্রথম কথা হলো, আমার কোনো ভাই নেই। আমার ভাই তো 3 বছর আগে মারা গেছে। আর আমার ভাই তখন কোথায় ছিল যখন তার বউ আমাকে ঘর থেকে বের করে দিছিল? তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আর এমনিতেও না, তুই বাসার কোনো কাজেই আসিস না, তাই তোকে আমি এই বাসায় রাখবো না। এই ধর টাকা, এই টাকাগুলো নিয়ে চুপচাপ এই বাড়ি থেকে বের হয়ে যা। ভাবি, তুমি এটা কি বলছো? আমি এই বাসা ছেড়ে কোথায় যাব? তুই কোথায় যাবি না যাবি সেটা তো আমার মাথা ব্যথা না, সেটা তোর মাথা ব্যথা। তুই শুধুমাত্র বাসা থেকে বের হয়ে যাবি, ব্যাস। ভাবি, আমার নামের সব সম্পত্তি তো আমি তোমাদের নামে লিখে দিয়েছি, যাতে আমি এই বাড়িতে একটু শান্তিতে থাকতে পারি। আর তুমি আমাকে এই বাসা থেকে বের করে দিচ্ছ? আচ্ছা, তোর সব সম্পত্তি তুই আমাদের নামে করে দিয়েছিস, তার মানে তো সবকিছু আমার। তাই আমি চাই না তুই এই বাসায় এক মুহূর্ত থাকিস। যা, বের হয়ে যা। ভাবি, তুমি যে আমার সাথে করতেছো তা কিন্তু অন্যায় হচ্ছে। আর মা মারা যাওয়ার পর আমি ভাবছি তুমি আমাকে দেখে শুনে রাখবে, আর তা না, তুমি আমাকে উল্টো এই বাড়ি থেকে বের করে দিচ্ছ। দেখ, তোর এই ন্যাকাটা দেখার জন্য না আমার কাছে এক মুহূর্ত সময় নেই। তুই যদি ভালোই ভালো বাসা থেকে বের হয়ে না যাস, আমি তোকে ধাক্কা দিয়ে বের করে দিব। নাও ভাবি, তুমি যে তোমাকে বাড়িতে থাকতেই দিবা না, তোমার কোনো টাকার আমার দরকার নেই। ঠিক আছে, যা, বের হয়ে যা। যা, এই যা। আমার বাবা মা যখন মারা গেছে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিল, কিন্তু আমি তোমাদেরকে ভরসা করে সব সম্পত্তি তোমাদের নামে লিখে দিয়েছিলাম। যাতে তোমরা আমার প্রতি একটু খেয়াল রাখো, আমাকে লেখাপড়া করিয়ে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দাও। আর তোমরা কি করলে? আমাকে ঘর থেকে বের করে দিলে, আর তোমাদের নামে সম্পত্তি দেওয়ার পরে তোমরা মুহূর্তে চেঞ্জ হয়ে গেলে। আমি কখনো ভাবিনি আমার সাথে এমনটা হবে। জানো, 3টা বছর জায়গায় জায়গায় ধাক্কা খেয়েছি। কই, তখন তো আমাকে কেউ মনে করেনি, কেউ তো এসে বলেনি আমি তোর ভাই। আর আজ হঠাৎ করে আমাকে রাস্তায় দেখে বোনের কথা মনে পড়ে গেল, তাই না? আমার কোনো ভাই নেই, কোনো ভাই নেই আমার। কি? কিন্তু কিন্তু আফরিন তো আমাকে বলেছে ও তোকে একটা হোস্টেলে দিয়েছে, খুব কড়াকড়ি সেখানে নিয়ম। আর পড়াশোনা যাতে তোর ভালো হয় সেজন্য আমি এত বছর ধরে তোর সাথে কোনো যোগাযোগ করিনি, কল করিনি, যাতে তোর মাইন্ড ডাইভার্ট হয়ে না যায়। তাছাড়া আমি যখন বাসায় ফিরতাম আফরিন প্রায়ই বলতো তোর সাথে কথা হয়েছে, ছেলেদের নাকি কল দেওয়া অ্যালাউড না, তাই ও কথা বলেছে। আমি তোর এসব জানতাম না, তোর যে এই অবস্থা, তুই যে এই অবস্থায় আছিস, এসব জানলে আমি কখনো এটা হতে দিতাম না। বোন বিশ্বাস কর, আমি সব কিচ্ছু জানতাম না, তুই আমাকে মাফ করে দে। আচ্ছা ভাইয়া, তুমি তোমাকে একটাবার খুঁজতে পারতা, একটাবার খোঁজার চেষ্টা করতা যে আমার বোনটা কই আছে, কিভাবে আছে। কই, একটাবার তো খুঁজো নাই। আর জানো, ভাবি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে। আমাকে কত অত্যাচার করছে তুমি জানো? তুমি সেটা ভাবতেও পারবা না। দেখ বোন, এসব আমার কিচ্ছু জানা ছিল না। এসব যদি আমি জানতাম আমি কোনোভাবেই হতে দিতাম না। আফরিন যা করেছে এর শাস্তি ওকে পেতে হবে। ও আমার কাছে লুকিয়েছে, অনেক কিছু লুকিয়েছে। ওর আজকে খবর আছে। আর বোন দেখ, আমি তো তোর বড় ভাই, তুই আমাকে মাফ করে দে প্লিজ। আমি তোর হাত জোড় করছি, তোকে চা বিক্রি করতে হবে না। তুই চল চল আমার সাথে বাড়ি চল। চল না, আমি কোথাও যাব না। আমি এখানে একা আছি, ভালো আছি। আর একা কিভাবে বাঁচতে হয় তা আমি শিখে গেছি। আমি কোথাও যাব না তোমাদের সাথে। দেখ বোন, আবেগ আবেগ অনেক বড় একটা জিনিস। আবেগের বসে অনেক কিছু বলা যায়, কিন্তু সার্ভাইভ করা খুব কঠিন। আমি তো তোর ভাই, বেঁচে আছি বল। তাছাড়া আমি তো জানতাম না।
তোর ভাই বেঁচে থাকতে তুই কিনা রাস্তায় চা বিক্রি করবি? এটা আমি কোনোদিন হতে দিব না। তুই যাবি না মানে কি? তোকে আমি জোর করে বাসায় নিয়ে যাবো। আমরা দুই ভাই বোন মিলে ওই আফরিনের একটা শায়েস্তা করতে হবে। চল বোন চল। আচ্ছা ঠিক আছে, যেহেতু এত করে বলছো চলো। আরে তুমি চলে এসেছো? আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বাড়ছি। আচ্ছা ওসব সব পরে হবে, সবার আগে বলো আমার ছোট বোন কোথায়? আচ্ছা এইসব বিষয়ে তো পরেও কথা বলা যাবে তাই না? এখন তুমি একটু ফ্রেশ হয়ে নাও, আমি তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলবো। না, আমি এখানে দাঁড়িয়ে থেকেই কথা বলবো। সবার আগে আমাকে বলো আমার বোন কোথায়? আরে বাবা, তুমি চিৎকার করছো কেন? আর তোমার বোন তো হোস্টেলে থাকে, ও হোস্টেলেই আছে, আর কোথায় থাকবে? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার বোন হোস্টেলে গেছে, কিন্তু যখনই আমি ঢাকা থেকে বাইরে কোনো কাজে যাই তখনই আমার বোন বাসায় আসে, আর আমি ঢাকায় ফিরে এলে ওকে বাসায় পাই না। ওর ছুটিগুলো এমন কেন হয় যে আমি বাসায় না থাকলে ছুটি পড়ে আর আমি বাসায় এলে ছুটি চলে যায়? তার চেয়ে বড় কথা আমার মুখোমুখি কেন হচ্ছে না বলো তো, ব্যাখ্যা করো। আচ্ছা আমি বুঝলাম না তুমি কেন ওর বিষয় নিয়ে এত কথা বলছো। আর তাছাড়া ওর বাসায় আসলে নাকি ওর পড়াশোনায় ডিস্টার্ব হয়, এজন্য আসে না। আর তাছাড়া ও কেন তুমি আসলে বাসায় থাকে না, আবার তুমি আসলে কেন হোস্টেলে চলে যায়, সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো ওই ভালো বলতে পারে। তুমি একটা কাজ করো, তোমার যেহেতু জানার এতই আগ্রহ, তুমি ওকে জিজ্ঞাসা করো ও কেন থাকে না। ও আচ্ছা এই ব্যাপার। আচ্ছা আমাকে আরেকটা কথা বলো তো, ও যখন আমাদের বাড়িতে আসে তখন কেউ খুশি থাকে, মানে ওকে হ্যাপি থাকে নাকি মুড অফ থাকে? আরে বাবা তুমি এটা কেমন কথা বলছো? আর ওই ঘরে থাকলে কেন ভাবি থাকবে না? আর তাছাড়া ও তো শুধু তোমার বোন না, ও তোমার বোন মানে তো আমারও বোন। আর এই বাসায় ওর কোনো সমস্যা হলে ও তো আমাকেই বলতো তাই না? আর সব থেকে বড় কথা হচ্ছে আমি কখনো ওর কোনো কিছুতেই বাধা দিই না। ও পড়াশোনা করতে চেয়েছে বাইরে থেকে, আমি ওকে সেই বিষয়েও সাপোর্ট করেছি, তাহলে ওর তো কোনো সমস্যার কোনো কথা না। আর তাছাড়া দুদিন আগেই তোর সাথে আমার কথা হলো, ও তো অনেক খুশি আছে। ও আচ্ছা ও খুব হ্যাপি আছে তাই না? ওয়েল সাথী ভেতরে আয়। এই আমার বোন চা বিক্রি করছে। তুমি কি ভেবেছো তোমার এই মিথ্যে কথাটা আমার চোখে কখনো আসবে না? শোনো, মিথ্যে কখনো লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন ঠিক প্রকাশ পেয়েছে। আজকে যদি রাস্তায় আমি আমার বোনকে চা বিক্রি করতে না দেখতাম তাহলে তো আমি বিশ্বাসই করতাম না তুমি আমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছো। তোমরা মেয়েরা এমন কেন? তোমাকে আমি কেন বিয়ে করেছিলাম? তোমাকে আমি বিয়ে করেছিলাম যাতে করে আমার পাশাপাশি তুমি আমার বোনের দিকে যত্ন নাও, আমার বোনের দিকে খেয়াল রাখো, অথচ তুমি তা করোনি। আমার বোনটা রাস্তায় চা বিক্রি করছিল লাস্ট 3 ইয়ার্স, 3 বছর গত। মেয়েটা রাস্তায় রাস্তায় ধাক্কা খেয়েছে। আমার বোন, আমি এত প্রতিপত্তি নিয়ে বড় হচ্ছে, অথচ আমার বোন রাস্তায় রাস্তায় ধাক্কা খাচ্ছে, চা বিক্রি করছে। অথচ এই মেয়েটা তার সব সম্পত্তি কিন্তু আমাদের দুজনের নামে ট্রান্সফার করে দিয়েছিল। কেন জানো? যাতে মেয়েটা একটু লেখাপড়া করতে পারে, ভালো একটা জায়গায় আশ্রয় পায়। তা তো তুমি করোনি। তুমি কি করলে? আমার বোনটাকে বাড়ি থেকে বের করে দিলে। একটি বার তোকে নিজের বোন ভাবতে পারতে না? যে আমার বোনকে নিজের বোন ভাবতে পারিনি, তার সাথে আমি সংসার করবো না। এক বাড়িতে এক ছাদের তলায় তার সাথে আমি থাকতে পারবো না। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তুষার আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি মানছি আমি যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি। আমার এখন অনুশোচনা হচ্ছে, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। সাথী সাথী তুমি তো আমার ছোট বোনের মতো। আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, এটা আমার উচিত হয়নি। আমি এখন আমার ভুলটা বুঝতে পেরেছি। দেখো আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকের পরে এরকম ব্যবহার কখনো করবো না। আমি আমার সকল ভুল শুধরে নিব। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আর তোমার ভাইয়াকে বলো ও যেন আমাকে বাসা থেকে বের করে না দেয়, প্লিজ সাথী। ভাবি আপনি এমন করতেছেন কেন? যা হওয়ার হয়েছে, আর আপনি বড় হয়ে আমার কাছে মাপ চাচ্ছেন। ভাবি তুমি এত অস্থির হয়েও না, ভাইয়া তোমাকে বাসা থেকে বের করে দিবে না। আমি ভাইয়ের সাথে কথা বলতেছি। ভাইয়া শোনো, বাবা মা মারা যাওয়ার পর তো তোমরা ছাড়া আমার আর কেউ আপন নেই। ভাইয়া তুমি ভাবিকে বাসা থেকে বের করে দিও না, যা হওয়ার হয়ে গেছে। আর ভাবি তো এখন মাপ চাচ্ছে তাই না? ভাবির ভুলটা বুঝতে পেরেছে। ভাইয়া তুমি এখন ভাবিকে মাফ করে দাও। আমি ভাবিকে মাফ করে দিয়েছি। তুই সব কি বলছিস? তোর সাথে এত কিছু হয়ে গেল, তারপরও তুই এই মেয়েকে ক্ষমা করে দিতে বলছিস? দেখো, শিখো কিছুটা ওর কাছ থেকে। এত কিছু করেছো মেয়েটার সাথে তুমি, তারপরেও তোমাকে মাফ করে দিতে বলছে, নিজেকে মায়ের সমান বলছে। আজকে শুধুমাত্র ওর কারণে আমি তোমাকে মাফ করলাম। ভাইয়া যা হওয়ার তা তো হয়েই গেছে, আর আমি চাই না আমার জন্য তোমার আর ভাবির সম্পর্কটা নষ্ট হয়ে যাক। আমি চাই তুমি ভাবি একসাথে থাকো আর খুব ভালো করে সংসার করো। আজকের পর থেকে তোর সাথে যদি এমন কিছু হয় তুই সরাসরি আমাকে বলে দিবি, বুঝলি? হ্যাঁ আমি কখনো আর ওর সাথে এরকম করবো না। আচ্ছা শোনো, আজকে আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো, চলো। আপু আমার কিন্তু একদম ভালো লাগতেছে না, অদ্ভুত লাগতেছে। এই চুপ, একদম কথা বলবি না। একে তো তোর যার সাথে বিয়ে ঠিক করি তোর বিয়ে ভেঙে যায়, কেউ তোকে পছন্দ করে না। এবার যেন তোকে রিজেক্ট করতে না পারে তাই সেই ব্যবস্থা করছি।
এই মেয়েটা চেনা চেনা লাগছে। এক মিনিট, আরে সবুজ তো এই মেয়েটাকে বিয়ে করার কথা বলছে। ওই মেয়েটা এই মেয়েটার সাথে কি করছে? ও মাই গড, ছবিতে এই জন্যে বডি শেপ এরকম লাগে, তাই না? ওকে, প্রতারণাটা ধরাতে হবে, আমি ভিডিও করে রাখি। এখন আপুকে বিচ্ছিরি লাগতেছে আমাকে। একদম চুপ থাকতে বলেছি না, কোনো বিশ্রী লাগতেছে না। শোন, তুই তো শুধু হাতে পাই লম্বা হয়েছিস, কিন্তু শরীরে কোনো মাংস নেই, কোনো বডি ফিটনেস কিচ্ছু ভালো নেই। সরি আপনি, এটা খোলা ছিল তো তাই না বলে ঢুকে গেলাম। ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? ভাই বসুন না। ভালো আছেন আপনারা? আচ্ছা, এটা হচ্ছে আমার ছোট বোন। কেমন দেখতে? ও আচ্ছা, এই মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হতে যাচ্ছে। কিন্তু আপনি তো বলেছিলেন একটু অন্যরকম, কিন্তু দেখে তো মনে হচ্ছে ফিগার একদম 40। আসলে আমি যদি অবিবাহিত হতাম তাহলে আমি ওকে বিয়ে করে ফেলতাম। এই যে একটা বিয়ে করেছি। আরে ভাইয়া, তুমি এসব কি বলতেছো? তুই চুপ থাক, তোর বিয়ে করে দিস, তুই বুঝতেছিস না? চুপচাপ থাক। আচ্ছা রিকু সাহেব, ছাড়েন না এসব কথা, এখন তো আর এসব সম্ভব না। আর তাছাড়া যে কাজের জন্য এসেছেন সেই কাজে মন দিন। আচ্ছা এখন বলুন না, আমার বোনকে কেমন লেগেছে? আপনার ভাইয়ের জন্য একদম পারফেক্ট তো? আরে কি বলতেছেন, আপনার বোন তো আমার ভাইয়ের জন্য শুধু পারফেক্ট না, বেশি পারফেক্ট। হ্যাঁ, আমি তো সেই কথাই বলছি। তাহলে আমরা বিয়ের ডেটটা ঠিক করে ফেলি, দুজনকে বিয়ে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, বিয়ে তো দেওয়াই যায়, তবে বিয়ে দেওয়ার আগে ওই টাকা পয়সার ব্যাপারটা একটু আলাপ করে নিলে ভালো হতো না? আর একটা কথা চিন্তা করুন, বিয়ের পর তো আপনার বোন পায়ে হেঁটে আমাদের বাড়িতে যাবে না, এর জন্য তো একটা BMW দিতেই হবে। তাছাড়া বিয়ের পর কোথায় থাকবে বলেন? অবশ্যই একটা ফ্ল্যাট দরকার, আর যখন একটা ফ্ল্যাট দরকার ফ্ল্যাটের ডেকোরেশনের ব্যাপার স্যাপার আছে। আপনি তো শিক্ষিত, আপনি তো বোঝেনই সব। দেখুন, আপনাদের সাথে তো আমার এর আগেই কথা হয়ে গিয়েছিল যে মেয়েকে এক কাপড়েই বিয়ে দিব। আর তাছাড়া আপনাদেরকে আমি এত সুন্দর সুশীল একদম আপনাদের হিসেবের একটা মেয়ে দিচ্ছি, আবার আপনারা আমার কাছ থেকে যৌতুক চাইছেন? ভাইয়া, এই মেয়েকে আমি বিয়ে করবো না, যৌতুক দেবে না বলতেছে। আচ্ছা দাঁড়াও, এত তাড়াতাড়ি ক্যান্সেল করার কোনো দরকার নেই। আর তাছাড়া ওর বিয়ের জন্য 10 লক্ষ টাকা রাখা আছে, তাহলে আমি সেই 10 লক্ষ টাকাই আপনাদেরকে দিয়ে দিব। এরপর আপনারা BMW কার কিনেন বা ফ্ল্যাট কিনেন বা আপনারা উড়িয়ে দেন, যা খুশি তা করেন, সেটা আমার জানার দরকার নেই। দেখুন, আমি তো আর খুব বেশি কিছু চাইনি, তারপরও যেহেতু আপনারা নিজে থেকে দিতে চাচ্ছেন, তাহলে না করি কিভাবে? ঠিক আছে, এই সম্পর্ক পাকা। আর তাহলে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলে চলুন। হ্যাঁ হ্যাঁ, ডেট তো অবশ্যই ফাইনাল করবো। আমি মুরব্বীদের সাথে কথা বলে ডেটটা ফাইনাল করতেছি। কারণ ভাই, ডেট ফাইনালের আগে সত্যি কথাটা জেনে নিন। সে সত্যি? হ্যাঁ, আর চলে এসেছো না যে যখনই দেখলে যে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে আর হজম হলো না, ভাঙতে দেওয়ার জন্য চলে এসেছো। দেখেছেন ঋতু সাহেব, এই যে এই ধরনের কিছু মানুষ থাকে যারা কোনো ভালো বা সুখবর শুনে চলে আসে ভাঙতে দেওয়ার জন্য, এসেছে ভাঙতে দেওয়ার জন্য। এমনিতে তো আপনার এই কালো কুচ্ছিত ভাইয়ের জন্য তো এরকম একটা সুন্দর বউ পেয়েছেন, সেটা আমার হজম হচ্ছে না, তাই ভাঙতে দেওয়ার জন্য চলে এসেছে। তুই কি চাইতেছিস? ভাবছিস আমি কিচ্ছু বুঝি না? মানে তোর বিয়ে হয় না দেখে তুই চাইতেছিস আমার বাইরে যাতে বিয়ে না হয় না, আর আমার ভাইটা সারা জীবন অবিবাহিত থাকুক, আর এর মেয়েরে ওর মেয়েরে সারা জীবন দেখে বেড়ায়। আর রিকু ভাই, আপনি দাঁড়ান, আমার জানা ছিল আপনি এসব কথাই বলবেন। দেখুন রিকু ভাই, আমি কিন্তু আপনাকে বলছি যে আপনি কিন্তু এখন বাইরের লোকের কথা একদম কান দিবেন না। যদি আপনি কান দেন না, তাহলে আপনার এই ভাইয়ের জীবনও কোনোদিন বিয়ে হবে না। তাই বাইরের লোকের কথা পাত্তা না দিয়ে না, চলুন আমরা বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। বিয়ের ডেটটা করার আগে আমার কাছে থাকে ভিডিওটা একটু দেখুন। রে বাপ রে বাপ, এত বড় ধোকা! আমি তো ভাবছিলাম আমি একাই 420, আর এই মেয়ে তো দেখতেছি 140। এই ভাই, আপনি কি ভাবছিলেন আপনার এই আনফিট বোনকে আমার এই সুন্দর ভাইয়ের গলায় ঝুলিয়ে দিব? জীবনেও না, আমি কোনোদিনও আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়ে দিব না। আর শুনুন, আমি না ইচ্ছে করে এসব করতে চাইনি, তাছাড়া ওর জন্য আমার বিয়ে হচ্ছে না, তাই আমার এসব করতে হয়েছে। আর তাছাড়া আপনার এই কালো ভাইয়ের জন্য, এই অসুন্দর একটা ছেলের জন্য এর থেকে বেটার কোনো বিয়ে আপনি পেতেন নাকি? হ্যাঁ, আপনি নিজে তো কিছু করে ওকে বিয়ে করতে চেয়েছিলেন, আর এখন বলছেন যে বিয়ে করবেন না। ঠিক আছে, না করলেন একটা চলে যেতে পারেন। মাফ করবেন, আমার ভাই কালো হোক অসুন্দর হোক, তারপরও আপনার এই আনফিট মার্কা বোনের সাথে আমার ভাইকে আমি জীবনেও বিয়ে দিব না। আর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই সত্যটা আপনি আমাদের সঙ্গে তুলে করছেন, তা না হলে তো অনেক বড় প্রতারণার শিকার হতাম আমরা। থাকেন আপনারা, চল। রিকু সাহেব শুনুন, দেখলি তোর জন্য মানুষের কাছে আমার কি ধরনের কথা শুনতে হলো? দেখো, আমি আর এইভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই না। আমি যেরকম সেটা জেনে যদি কেউ বিয়ে করে করবে, না করলে নাই।